আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি লিটন ঘোষ, নারায়ণপুর স্কুলের একজন শিক্ষক। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে পড়বো সেটা হচ্ছিল ভৌতবিজ্ঞান দশম শ্রেণী। আজকের টপিকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমি তড়িৎ বিশ্লেষণ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের প্রথমে আসি। তোমরা আগে ক্লাস 8 বা 7 এ আগে তোমাদের পড়ানো হয়েছে এবং তোমরা পড়েছো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আগে আসি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তোমরা জানো যে যে সকল পদার্থ গলিত কিংবা জলে দ্রবীভূত অবস্থায় আয়নিত হতে পারে, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারা আয়নে বিশ্লিষ্ট হয় এবং নতুন ধরনের পদার্থ উৎপন্ন করতে পারে। অর্থাৎ যাদের গলিত এবং জলে দ্রবীভূত অবস্থায় যাদের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন করা যায় সেই সকল পদার্থকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ যারা তড়িৎ দিলে যারা বিশ্লিষ্ট হতে পারে এই ধরনের পদার্থ কি বলি আমরা? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে সেভাবে লিখতে গেলে আমরা কিভাবে লিখবো? যে গলিত কিংবা জলে দ্রবীভূত অবস্থায় যে সকল পদার্থের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবং তড়িৎ প্রবাহের ফলে তারা বিয়োজিত হয়ে নতুন ধরনের পদার্থ উৎপন্ন করে। অর্থাৎ জলীয় দ্রবণে কিংবা গলিত অবস্থায় তারা বিয়োজিত হয়, দুটো আয়নে বিয়োজিত হয়। এই ধরনের পদার্থকে বলছি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, অর্থাৎ তাদের তীব্রতা অনুসারে। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। পদার্থ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলছি? সাধারণত যে সকল পদার্থ জলে দ্রবীভূত কিংবা গলিত অবস্থায় প্রায় খুব বেশি পরিমাণে আয়ন উৎপন্ন করতে পারে, অর্থাৎ প্রায় সমস্ত অণুগুলোই ভেঙে গিয়ে আয়ন উৎপন্ন করতে পারে, এই ধরনের পদার্থগুলোকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে সাধারণত আমরা যে কোনো ধাতব লবণ এবং খনিজ অ্যাসিডগুলোকে সাধারণত তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা জেনে থাকি। যেমন ধরো আমাদের সবচেয়ে পরিচিত হলো সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ আমাদের সাধারণ লবণ। এটা কি হয়? এটা জলে দ্রবীভূত অবস্থায় কিংবা গলিত অবস্থায় সবসময় সম্পূর্ণরূপে Na+ আর Cl- আয়ন উৎপন্ন করে। ঠিক একইভাবে যদি আমরা সালফিউরিক অ্যাসিড নিই H2SO4, এটা কি হবে? এও ঠিক একইভাবে H+ আর SO4- আয়ন উৎপন্ন করে। অর্থাৎ এরা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করছে। ক্যাটায়ন আর অ্যানায়ন এই আয়নগুলো উৎপন্ন করে। এই ধরনের পদার্থকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলি। অপরদিকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? সাধারণত যে পদার্থগুলো অল্প সংখ্যায় আয়ন উৎপন্ন করে, অর্থাৎ সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে আয়ন উৎপন্ন করছে না, এই ধরনের পদার্থগুলোকে আমরা বলছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। সাধারণত মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যেমন আমাদের পড়ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর বিভিন্ন জৈব অ্যাসিডগুলো বা জৈব লবণগুলো। যেমন জৈব অ্যাসিড ধরো অ্যাসিটিক অ্যাসিড, যাকে আমরা সাধারণত ভিনিগার হিসেবে জানি, যার দ্রবণ। এটার ক্ষেত্রে কি হচ্ছে? এ সম্পূর্ণরূপে ভাঙছে না, এই আংশিকভাবে ভেঙে গিয়ে সাধারণত Cl- H+ আয়ন উৎপন্ন করছে। এটা অর্থাৎ সমস্ত অণুটা ভেঙে গিয়ে, যতগুলো অণু রয়েছে একটা দ্রবণের মধ্যে সমস্ত অণু যে ভেঙে গিয়ে আয়ন উৎপন্ন করে তা নয়, তার অল্প সংখ্যক অণু আয়নে বিয়োজিত হচ্ছে। এই ধরনের পদার্থগুলোকে বলছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বেশ, তাহলে গেল তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার আমরা কি জানতে পারছি বলতো? এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো তড়িৎ পরিবহন করছে। আবার তড়িৎ পরিবহন করে কারা? ধাতব পরিবাহী এবং অর্ধ পরিবাহী কিছু পদার্থ রয়েছে, তারাও তড়িৎ পরিবহন কিন্তু করতে পারে। তাহলে ধাতব পরিবাহীর সঙ্গে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর পার্থক্য কি? অর্থাৎ তড়িৎ পরিবহনের ক্ষেত্রে এদের পার্থক্যগুলো কি রয়েছে?
ধাতব পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের মধ্যে পার্থক্য কি হবে? 1 নম্বর পার্থক্য, ধাতব পরিবাহীগুলো তড়িৎ পরিবহন করে সাধারণত তাদের মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রনগুলোর জন্য, অর্থাৎ তাদের পৃষ্ঠে ফ্রি ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রন, এই ইলেকট্রনগুলি সাধারণত তড়িৎ পরিবহন করে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে যেমন আমরা কি বলেছিলাম, NaCl সাধারণত কিভাবে ভেঙে যায়, Na+ ও Cl-, এই যে আয়নগুলো উৎপন্ন করলো, এই আয়নগুলো সাধারণত তড়িৎ পরিবহন করে। নম্বর 2 নম্বরে আসি। 2 নম্বরে ধাতব পরিবাহীর ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন হয় না, শুধুমাত্র ভৌত পরিবর্তন হয়। যেমন তোমরা আগের বাল্বগুলো দেখেছো, যেগুলো আগে তোমার চলো প্ল্যাটিনাম বাল্বগুলো, এই প্ল্যাটিনামের তারের ভেতর দিয়ে যদি সাধারণত তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে কি হবে, প্ল্যাটিনাম তারটা উত্তপ্ত হয়ে উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করবে, অর্থাৎ ভৌত পরিবর্তন ঘটলো। সুইচ অফ করে দাও, আবার আগের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ তড়িৎ পরিবহনের ক্ষেত্রে ধাতব পরিবাহীতে সাধারণত ভৌত পরিবর্তন ঘটে, কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে, নতুন ধর্মের পদার্থ উৎপন্ন হয়। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডে সাধারণত যদি তড়িৎ প্রবাহ দিই গলিত কিংবা জলীয় দ্রবণে, তাহলে সাধারণত আমরা অ্যানোডে ক্যাথোডে সোডিয়াম এবং অ্যানোডে ক্লোরিন পাবো যদি গলিত হয়। তাহলে এখানে দুটো নতুন ধর্মের পদার্থ পেয়ে যাচ্ছে, সোডিয়াম ধাতু পেয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড থেকে, তাহলে সেখানে কি হচ্ছে, নতুন পদার্থ উৎপন্ন হলো। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে রাসায়নিক পরিবর্তন ঘটবে, কিন্তু ধাতব পরিবাহীর ক্ষেত্রে ভৌত পরিবর্তন ঘটবে, কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে না। আর একটা পার্থক্য মনে রাখবে, সেটা হচ্ছে যে সাধারণত তোমরা ওহম সূত্রে পড়েছো, যে পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের সময় যদি পরিবাহীকে উত্তপ্ত করা হয় তাহলে তার রোধ বৃদ্ধি পাবে। রোধ বৃদ্ধি পেলে কি হবে, তার প্রবাহ মাত্রা কমে যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের ক্ষমতা কমে যাবে পরিবাহী ধাতব পরিবাহীর ক্ষেত্রে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে সাধারণত যদি তুমি উত্তপ্ত করো দ্রবণটিকে, তাহলে আয়নগুলোর গতিবেগ বাড়ার জন্য, অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পাবে, তার যখন উষ্ণতা বাড়লো তখন সে তাপশক্তি গ্রহণ করে তার গতিশক্তি বাড়াবে, গতিশক্তি বাড়ালে পরিবহন বেশি হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বেশি হচ্ছে। বেশ, এবার আসি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ কাকে বলা হচ্ছে? তড়িৎ বিশ্লেষণের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা পাত্র দরকার হবে, একটা পাত্র আর দুটো তড়িৎদ্বার দরকার হচ্ছে। যাদেরকে সাধারণত একটা ব্যাটারির বা তড়িৎ সেলের সঙ্গে যুক্ত করা হয়, একটা ধনাত্মক প্রান্তের সঙ্গে একটা ঋণাত্মক প্রান্তের সঙ্গে। যেটা ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তাকে আমরা বলছি অ্যানোড, আর যেটা ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত সেটাকে বলছি ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে এখানে দুটো তড়িৎদ্বার, এই তড়িৎদ্বার দুটো রয়েছে একটা পাত্রের মধ্যে, এই পাত্রটাকে বলা হচ্ছে ভোল্টমিটার। অর্থাৎ এই ভোল্টমিটার এর ভেতরে সাধারণত নেওয়া হয় কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়, এর ভেতরে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়। বেশ, তাহলে এবার আসি তড়িৎ বিশ্লেষণ কাকে বলছে। তড়িৎ বিশ্লেষণ সাধারণত কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত কিংবা জলদ্রবীভূত অবস্থায় তাদের মধ্যে যে তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে তারা
বিয়োজিত হয়ে নতুন ধর্মবিষ্ট পদার্থ উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যেমন ধরো এটা আমরা প্ল্যাটিনাম তড়িৎদ্বার নিয়েছি। কি তড়িৎদ্বার? এটা প্ল্যাটিনাম তড়িৎদ্বার যদি না হয়, প্ল্যাটিনাম তড়িৎদ্বার নিলাম আর এখানে জল নিলাম। জল বিশুদ্ধ জল কিন্তু হবে না, বিশুদ্ধ জল তড়িতের কুপ্রবাহী বা মৃত্যু তড়িৎ বিশ্লেষ্য, যার ফলে সেই ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণে তেমন ভালো ফল পাবো না। এই জন্য কি অ্যাসিড মিশ্রিত জল নিতে হবে, অর্থাৎ বিশুদ্ধ জলের মধ্যে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড কিংবা অন্য কোনো অ্যাসিড যোগ করলে সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উৎপন্ন হয়। তাহলে মনে করো এটা আমরা অ্যাসিড মিশ্রিত জল নিয়েছি। এটা তাহলে অ্যাসিড মিশ্রিত জল নিলে এর মধ্যে কি হবে? জল H+ আর OH- আয়ন হিসেবে ভেঙে থাকবে এখানে। তাহলে এখানে কি নিলাম আমরা নিলাম H2O অর্থাৎ জল। অ্যাসিড মিশ্রিত জল নেওয়া হলো এর মধ্যে। তাহলে এখানে কি হবে? সাধারণত এটা অ্যানোড এবং এটা ক্যাথোড। জল কি হচ্ছে? জল সাধারণত H2O এ বিয়োজিত হয়ে উৎপন্ন করছে H+ এবং OH- আয়ন উৎপন্ন করছে। এটা ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়ন। এ সব সময় কোন দিকে যাবে? সব সময় ক্যাথোডের দিকে দৌড়বে। অর্থাৎ এ তার স্থিতিশীল অবস্থায় আসতে চাইবে, অর্থাৎ এর আয়নকে নিউট্রালাইজ করতে চাইবে। ঠিক এ করবে কি? এ তখন অ্যানোডের দিকে আসবে, অর্থাৎ পজিটিভ তড়িৎদ্বারের দিকে আসবে, যার ফলে এও কি করবে? তার আয়নটাকে নিউট্রালাইজ করে মূলকে পরিণত হতে চাইবে। তাহলে ক্যাথোডের ক্ষেত্রে কি হচ্ছে? ক্যাথোডে কি ঘটছে? ক্যাথোডে সাধারণত হাইড্রোজেন এলো, হাইড্রোজেন প্লাস আয়ন এসে ক্যাথোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে সঙ্গে সঙ্গে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো, অর্থাৎ আয়নটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো। এইভাবে সাধারণত দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু উৎপন্ন করে গ্যাসীয় অবস্থায় এ বেরিয়ে চলে গেল, অর্থাৎ নতুন ধর্ম পদার্থ উৎপন্ন হলো। ঠিক অ্যানোডে কি ঘটছে? অ্যানোডে কি ঘটছে? অ্যানোডে OH মূলক অর্থাৎ OH আয়নটা এসে সে কি করছে? তার ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রন কাকে দেবে? অ্যানোডকে দেবে। অ্যানোডকে একটা তার যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটা দিয়ে দিল, অর্থাৎ সেই ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন বর্জন করে OH মূলক উৎপন্ন করবে। এইভাবে পরপর OH মূলক উৎপন্ন হতে থাকবে। OH আয়নগুলো আসবে তোমার ক্যাথোডে, অ্যানোডে এসে ইলেকট্রন বর্জন করে সে মূলকে পরিণত হবে। এইভাবে পরপর চারটা OH মূলক পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে H2O উৎপন্ন করবে, অর্থাৎ জল উৎপন্ন করবে। যার ফলে তাহলে বুঝতে পারলে যে যদি আমরা অ্যাসিড মিশ্রিত জলে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের দ্বারা যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস পাচ্ছি এবং অ্যানোডে জল উৎপন্ন, সেটা দ্রবণেই থেকে যাবে। এভাবে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে। এই প্রক্রিয়াকে বলছি আমরা তড়িৎ বিশ্লেষণ। বেশ, এবার দেখো, যদি আমরা একটা কাজ করি, এবার তড়িৎদ্বার দুটোকে কপার নিলাম। এটা কপার তড়িৎদ্বার অর্থাৎ তামার তড়িৎদ্বার দুটোই, এটাও তামার, এটাও তামার তড়িৎদ্বার দুটো। আর এর ভেতরে যে দ্রবণটা নিলাম সেই দ্রবণটা হচ্ছিল কপার সালফেটের দ্রবণ। কপার সালফেটের দ্রবণ নেওয়া হলো। তাহলে এই দ্রবণের ভেতরে কপার সালফেট কিভাবে থাকবে? CuSO4। এই সাধারণত যেটা থাকবে Cu+2 এবং SO4
-2 এই আয়ন হিসেবে থাকবে। এবার আর একটা কি হচ্ছে, যেহেতু এটা জলীয় দ্রবণ ছিল অর্থাৎ এখানে জলও রয়েছে, তাহলে জল ভেঙে কি হবে, জল থাকবে H+ এবং OH- আয়ন। তাহলে দেখো দুটো ক্যাটায়ন দুটো অ্যানায়ন রয়েছে, তাহলে এই দুটো ক্যাটায়ন কোথায় দৌড়বে, ক্যাথোডের দিকে দৌড়বে, দুজনেই দৌড়বে। অর্থাৎ এখানে ক্যাথোডে চলে আসছে, দুজনেই আসছে। কে আসছে, Cu+ আসছে আর H+ আসছে। এখানে দুটোই আসছে, Cu+ আয়ন আসছে আর H+ আয়ন আসছে। তাহলে কি দুজনেই কি ওখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে না, যে কোনো একজন ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে কে ইলেকট্রন গ্রহণ করবে, যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে রয়েছে কপার মানে তামা, হাইড্রোজেনের নিচে রয়েছে তামা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে মৌলগুলো সাধারণত নিচের দিকে থাকে তাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি হয়। তাহলে যেহেতু হাইড্রোজেনের নিচে রয়েছে কপার, তাহলে কপারের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, যার ফলে ক্যাথোডে কি দাঁড়াচ্ছে, ক্যাথোডে কি ঘটনা ঘটছে, ক্যাথোডে Cu+2 আয়ন সাধারণত দুটো ইলেকট্রন গ্রহণ করছে করে গ্রহণ করে Cu পরমাণু উৎপন্ন করছে, অর্থাৎ ধাতব কপারে পরিণত হচ্ছে এবং এখানে কপার জমতে থাকছে। আর দ্রবণে কিন্তু হাইড্রোজেন থেকে গেল, হাইড্রোজেন কিন্তু কোনো ইলেকট্রন গ্রহণ করতে পারলো না। এবার অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডেও দুজন যাচ্ছে। কে যাচ্ছে, অ্যানোডেও দুজন আসছে, একটা OH মূলক আসছে আর একটা আসছে SO4 -2 এরা আসছে। তাহলে এদের মধ্যে একজন নিশ্চয়ই ইলেকট্রন বর্জন করবে, কিন্তু না, এদের ইলেকট্রন বর্জনের চেয়ে এখানে ধাতব কপার যে রয়েছে, এই ধাতব কপার এখানে ইলেকট্রন বর্জন করে দ্রবণে দ্রবীভূত হওয়ার প্রবণতাটা বেশি, যার ফলে এরা কেউই ইলেকট্রন এখানে বর্জন করতে পারবে না। উপরন্তু যেটা হবে, অ্যানোডে কি হবে, এই যে অ্যানোডের তড়িৎদ্বারটা কি ছিল, কপার তড়িৎদ্বার ছিল, যার ফলে এই কপার তড়িৎদ্বার থেকে, অর্থাৎ কপারের যে পাতটা দিয়ে তড়িৎদ্বার তৈরি করেছে, এই কপারের পাতটা থেকে সাধারণত কপার, ধাতব কপার অর্থাৎ কপার পরমাণু, সে কি করবে, ইলেকট্রন বর্জন করবে, দুটো ইলেকট্রন বর্জন করে আবার Cu+2 আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ কপার আয়ন উৎপন্ন হয়ে আবার সে দ্রবণে চলে গেল, যার ফলে এই দ্রবণে কিন্তু কখনোই কপার আয়নের ঘাটতি হবে না। যার ফলে কপার সালফেটের জলীয় দ্রবণে যদি কপার তড়িৎদ্বার দ্বারা আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটাই, তাহলে সেই ক্ষেত্রে অ্যানোডে পাচ্ছি, ক্যাথোডে পাচ্ছি আমরা ধাতব কপারের প্রলেপ বাড়তে থাকবে এবং ক্যাথোডটা মোটা হতে থাকবে। কিন্তু উল্টো দিকে যেহেতু অ্যানোড থেকে কপার পরমাণু ইলেকট্রন বর্জন করে কপার আয়ন হচ্ছে এবং দ্রবণে চলে যাচ্ছে, যার ফলে এই তড়িৎদ্বারটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে বা সরু হতে থাকবে বা ওজন কমতে থাকবে এবং দ্রবণে কখনোই কপার আয়নের ঘাটতি হবে না। অর্থাৎ দ্রবণে কপার এবং সালফেট আয়ন গাঢ়ত্ব সবসময় সমান থাকবে। বেশ, এবার আসছি তড়িৎ বিশ্লেষণের ব্যবহারগুলো। আমরা কোন কোন কাজে এই তড়িৎ বিশ্লেষণকে ব্যবহার করে থাকি। ব্যবহারগুলো কি কি করছি। প্রথম যেটা ব্যবহার, যেটা আমরা এখানে একটা জিনিস দেখলাম, দেখো যে আগে বলি যে ধাতুকে বিশুদ্ধকরণ করতে, যেমন আমরা দেখলাম যে এই ক্ষেত্রে কপার তড়িৎদ্বার দিয়ে যদি কপার সালফেটের দ্রবণের মধ্যে যদি তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, সাধারণত অ্যানোড থেকে কপার গিয়ে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, সেখানে কিন্তু বিশুদ্ধ কপার
এর চারিদিকে জমা হতে থাকবে। অর্থাৎ এই প্রক্রিয়ায় কাজে লাগিয়ে আমরা অবিশুদ্ধ কপারের যদি একটা দণ্ডকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করি, তড়িৎ বিশ্লেষণ চলাকালীন শুধুমাত্র এখান থেকে বিশুদ্ধ কপার আয়ন বা বিশুদ্ধ কপার গিয়ে কোথায় জমা হবে? ক্যাথোডের উপর জমা হতে থাকবে। তাহলে অবিশুদ্ধ থেকে বিশুদ্ধ কপার আমরা ক্যাথোডে পাচ্ছি। এইভাবে সাধারণত আমরা ধাতুকে শুদ্ধ করতে পারি, অর্থাৎ বিশুদ্ধকরণ করতে পারি। এক্ষেত্রে করার সময় একটা জিনিস মনে রাখবে যে অবিশুদ্ধ কোনো ধাতুকে যখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা বিশুদ্ধ করছি, সেই ক্ষেত্রে অ্যানোড থেকে ধাতুটা সাধারণত দ্রবণে দ্রবীভূত হচ্ছে, যার ফলে এই অ্যানোডটাকে একটা মসলিনের পর্দার মধ্যে রাখা হয়। তার কারণ হচ্ছিল অবিশুদ্ধ অবস্থায় এই ধাতুটার সঙ্গে আরো কিছু মূল্যবান ধাতু যেমন প্ল্যাটিনাম, গোল্ড এবং সিলভার, অর্থাৎ এই জাতীয় মূল্যবান ধাতুগুলো কিছু পরিমাণ থেকে থাকে, খুব অল্প পরিমাণে। তাহলে প্ল্যাটিনাম, সোনা, রূপা এই ধাতুগুলোর সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে। যখন তড়িৎ বিশ্লেষণ ঘটছে তখন এখান থেকে শুধুমাত্র কপার এখানে দ্রবীভূত হচ্ছে এবং দ্রবণ থেকে কপার অ্যানোডে গিয়ে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, যার ফলে এই মসলিনের পর্দার মধ্যে আস্তে আস্তে প্রক্রিয়া চলতে থাকবে। মসলিনের পর্দার মধ্যে এই সব ধাতুর একটা মিশ্রণ কাদা রূপে জমা থাকবে। সেই যে কাদাটাকে আমরা বলছি অ্যানোড মাড, মাড মানে কাদা, তাহলে তাকে বলছি অ্যানোড মাড বলছি। ওই মসলিনের ভিতরে যে প্ল্যাটিনাম, সোনা, রূপা ইত্যাদি ধাতুর যে মিশ্রণের একটা কাদার মতো পদার্থ পাওয়া যাবে তাকে আমরা বলছি অ্যানোড মাড। আর কি কাজে ব্যবহার করা, আর কি কাজ করা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে? তড়িৎ বিশ্লেষণ ধাতু কোন আকরিক থেকে ধাতু নিষ্কাশন, সাধারণত ধাতু নিষ্কাশন সাধারণত তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলো, অর্থাৎ তীব্র ধাতুগুলো যেমন হচ্ছিল সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি, ক্যালসিয়াম ইত্যাদি ধাতুগুলোর আকরিককে গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ পাঠিয়ে তাদেরকে তড়িৎ বিশ্লেষিত করে সাধারণত আমরা এই ধাতুগুলোকে নিষ্কাশন করে থাকি। তাহলে দ্বিতীয় কি হলো, ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ তীব্র ধাতুগুলো যেগুলো যেমন সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম ইত্যাদির আকরিকগুলোর গলিত অবস্থায় তাদের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ পাঠিয়ে এই ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়ে থাকে। তড়িৎ লেপন। তড়িৎ লেপন, তড়িৎ লেপন মানে লেপন অর্থাৎ কারোর উপরে লেপে দেওয়া, অর্থাৎ তড়িতের সাহায্যে সাধারণত কম সক্রিয় ধাতুগুলোকে কোনো সক্রিয় ধাতুর উপরে প্রলেপ দেওয়ার যে প্রক্রিয়া একেই বলা হচ্ছে তড়িৎ লেপন। যেমন তোমরা দেখেছো তোমাদের যে সাইকেলের হ্যান্ডেলটা রয়েছে চকচক করছে, লোহার উপরে নিকেলের প্রলেপ দেওয়া থাকে। আবার আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন গহনা পাওয়া যায়, যেমন সোনার জল দেওয়া গহনা, অর্থাৎ ব্রোঞ্জ কিংবা রূপোর উপরে সোনার প্রলেপ দেওয়া হয়। এগুলো সব তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, অর্থাৎ কোনো কম সক্রিয় ধাতুকে কোনো সক্রিয় ধাতুর উপরে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে প্রলেপ দেওয়ার যে প্রক্রিয়া একেই বলা হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপনের ক্ষেত্রে যেটা করা হয় সেটা সাধারণত দেখো এই একই প্রক্রিয়া, যে আমার দ্বার রয়েছে দুটো, একটা ভোল্টমিটার আছে, এই দ্বারের মধ্যে সাধারণত কি করা হয়, যার উপরে প্রলেপ দিতে হবে, যার উপরে প্রলেপ দিতে হবে তাকে আমরা সব সময় কোথায় নেব, ক্যাথোডে নেব। কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে ধাতব পদার্থ থাকে সেটা সব সময় ক্যাথোডে জমা হয়, অর্থাৎ এখানে নেব ক্যাথোডে। আমরা সব সময় যার উপরে প্রলেপ দেব তাকে ক্যাথোডে নেব এবং যার প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে, তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। যেমন মনে করো আমরা এখানে একটা লোহার দণ্ড নিয়েছি, লোহার দণ্ড এফি, আর
তার উপরে নিকেলের প্রলেপ দেবো। লোহার দণ্ড নিয়েছি, লোহার দণ্ডের উপরে নিকেলের প্রলেপটা দেবো। তাহলে সেই ক্ষেত্রে কি করব, অ্যানোডে নেব নিকেল একটা দণ্ড, আর ক্যাথোডে নেব লোহার সেই দণ্ড যার উপরে নিকেলের প্রলেপ দেওয়া হবে। এইবার তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নিতে হবে? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সাধারণত যার প্রলেপ দেওয়া হবে তার একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে, অর্থাৎ লবণ নিতে হবে। যেমন আমরা নিকেলের প্রলেপ দিলে সাধারণত এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেব নিকেল সালফেট, এর সঙ্গে নিব অ্যামোনিয়াম সালফেট, আর সামান্য কিছু পরিমাণ বোরিক অ্যাসিডের একটা মিশ্রণ নেব এখানে। এই মিশ্রণ নেওয়ার ফলে কি হবে, যখনই তড়িৎ প্রবাহ দেব তখনই নিকেল, সাধারণত নিকেল থাকবে, নিকেল সালফেট ভেঙে থাকবে Na প্লাস প্লাস SO4 মাইনাস মাইনাস আয়ন হিসেবে। তখন নিকেল আয়নটা এখান থেকে নিকেল আয়ন গিয়ে এই লোহার উপরে জমতে থাকবে, আর এখান থেকে নিকেল, এখান থেকে আয়ন হিসেবে আবার নিকেল আয়ন গিয়ে দ্রবণে দ্রবীভূত হবে। এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে, যার ফলে লোহার উপরে নিকেলের একটা প্রলেপ পাওয়া যাবে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে তড়িৎ লেপন। তাই তড়িৎ লেপনের জন্য আমাদের কি দরকার হচ্ছে, যার উপরে প্রলেপ দেব তাকে আমরা নেব ক্যাথোডে, যার প্রলেপ দেওয়া হবে তাকে নেব অ্যানোডে, এবং যার প্রলেপ দেওয়া হচ্ছে তার লবণ নিতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে। ঠিক যদি আমরা এখানে যদি সোনার প্রলেপ দিই, তাহলে এখানে আমরা নিব সোনার পাতলা পাত নেব এবং সোনার লবণ নেব, যেমন আরো সায়ানাইড, পটাশিয়াম আরো সায়ানাইড KAuCN2, এটা নেব। আর যদি এখানে তামার প্রলেপ দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে তামার প্রলেপ দেওয়ার জন্য তামার পাতকে নেব অ্যানোডে, আর যার উপর প্রলেপ দেওয়া হবে তাকে নেব ক্যাথোডে, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেব আর্জেন্টো সায়ানাইড, অর্থাৎ Ag পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড KAgCN2। তাহলে আমরা বুঝলাম যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎ বিশ্লেষণ কি কাজে ব্যবহার করা হয়, তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের জন্য কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি, কিভাবে তড়িৎ লেপন ঘটানো হয়। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, আজকে এত।